নমস্কার, সাধনা বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আর আপনারা দেখছেন ফ্রি টক টাইম। আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমেলা। তবে ফ্রি টক টাইম অনুষ্ঠানটা আপনাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়ার বার্তা, একটা অন্য বার্তা নিয়ে আমরা আসি। এবং তাই আজকে আমাদের অনুষ্ঠানে কিন্তু আমি একা নই, আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি আপনাদের অত্যন্ত কাছের মানুষ, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং আমাদেরও অত্যন্ত প্রিয় মানুষ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। রবীন্দ্রনাথ বাবু, আপনাকে সাধনা বাংলায় অনেক অনেক স্বাগত জানাবো। আজ আমাদের মধ্যে আপনি এসেছেন এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আমরা দেখলাম বিগত দিনগুলিতে 2016 বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করে তৃণমূল, এবং প্রায় 6 মাস হয়ে গেল আপনি দায়িত্বভার নিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নের। কেমন কাটছে এই দিনগুলো? না, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরটা তো নতুন একেবারে 2011 সালে যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ক্ষমতায় আসেন, তৃণমূল ক্ষমতায় আসে, তখন এই দপ্তরটা নতুনভাবে তিনি সৃষ্টি করেন। এবং এই দপ্তরটা সৃষ্টি হওয়ার কারণে উত্তর বাংলার যে অবহেলা বহু বছর ধরে চলছিল, রাস্তা ছিল না, ব্রিজ ছিল না, নদীর ভাঙন, নদীর বন্যা, চা বাগানের সমস্যা, নানা সমস্যায় জর্জরিত ছিল। গত 5 বছর একটানা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর উত্তরবঙ্গের 7টা জেলায় কাজ করার কারণে এই সমস্যাগুলো ধীরে 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 কমে আসছে। নতুন কলেজ তৈরি করা, ইউনিভার্সিটি তৈরি করা, ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করা, স্কুল তৈরি করা, এই সমস্ত রাস্তাগুলো তৈরি করা, এই সমস্ত কাজগুলো এই দপ্তরের মাধ্যমে আমরা যতটা পারছি করছি, এবং যতটুকু করছি তাতেই কিন্তু উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের চেহারাটা কিন্তু মোটামুটি একটা ফুটে উঠেছে। যেমন আপনি ধরতে পারেন কুচবিহারে একটা বড় নদী, মানসাই নদীর উপরে, সেখানে আদাবাড়িঘাটের সেতু বহু বছরে স্বাধীনতার সময় থেকেই মানুষের দাবি ছিল। সেটা 2012 সালে 11 সালে ক্ষমতায় আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে সরকারের 10 মাসের মাথায় কাজ শুরু হয়। প্রায় 80% কাজ কমপ্লিট হয়ে গেছে। মালদায় যেমন ভূতনিচরে একটা ব্রিজ হচ্ছে, হ্যাঁ, তো এই যে এত বড় ব্রিজ, 2 কিলোমিটার লম্বা ব্রিজ, তো প্রায় 1.5 লক্ষ মানুষ ওই নদীর ওপারে আটকে থাকে। তাদের একমাত্র জলপথ ছাড়া আসা যাওয়ার উপায় নাই। ওপাশে হলো বিহার। তো বর্ষাকালে তাদের যাওয়া আসা প্রায় বন্ধই হয়ে যায়, প্রায় 2 কিলোমিটার নদীটা ভরে যায়। আর সেখানেও ব্রিজের কাজ শুরু হয়েছে। সেটা সম্ভবত আরও 1 বছর লাগবে, বড় ব্রিজ তো 1 বছরের মধ্যে শেষ হবে। এই ধরনের বহু কালভার্ট, ব্রিজ 7টা জেলাতেই তৈরি হচ্ছে, কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, এই সমস্ত। আমি যেটা বলতে চাইছি যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রকের মাধ্যমে উত্তরবঙ্গের মানুষ অনেকটা উন্নয়নের মুখ দেখতে পেয়েছে, ছোঁয়াটা দেখতে পেয়েছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী রেকর্ড সংখ্যক বার উত্তরবঙ্গে তিনি গেছেন, সব জায়গায় তিনি গেছেন এবং সব জায়গায় মানুষের সাথে কথা বলেছেন। উত্তরবঙ্গের যে সমস্যা, সে সমস্ত সমস্যার সম্বন্ধে তিনি জানেন। তিনি সবসময় উত্তরবঙ্গের উন্নয়ন কেমন করে হবে, উত্তরবঙ্গের মানুষ কেমন করে ভালো থাকবে, উত্তরবঙ্গের চা বাগানের মানুষ কেমন করে ভালো থাকবে, এই ব্যাপারগুলো নিয়ে সবসময় ভাবেন। এবং উত্তরবঙ্গের চা বাগানগুলোর মানুষ যাতে ভালো থাকে তার জন্য টি ডাইরেক্টরেট তিনি নতুন করে এবার ঘোষণা করেছেন। তো এইভাবেই উত্তরবঙ্গে যে আর্থিক অবস্থা খারাপ ছিল একসময়, 34 বছর বাম জামানায়, মানুষ চলে যেত বিহার, ইউপি, ওদিকে রাজস্থান, গুজরাট, হরিয়ানা, দিল্লি, ওদিকে চলে যেত। চা বাগান এলাকার মেয়েরা বিক্রি হয়ে যেত, অনাহারে অনটনে না খেতে পেয়ে অনেক মানুষ মারা যেত, পিঁপড়ের ডিম খেয়ে মানুষ বাঁচত, জঙ্গলের কচু টচু বিষাক্ত জিনিস খেয়ে মানে মানুষ রোগাগ্রস্ত হতো। কিন্তু এখন কিন্তু আর অনাহারে মৃত্যু নেই, কারণ 2 টাকা কেজিতে যে চালটা দিচ্ছে 35 কেজি, সেটা চা বাগান এলাকায় সব মানুষকেই দেওয়া হচ্ছে। আরও নানা রকম সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে, 100 দিনের কাজ, এবং তাদের বাড়ি বানিয়ে দেওয়া, তাদের আরও বিভিন্ন, তাদের ভালো ভালো স্কুল তৈরি করে বাচ্চাদের স্কুলে পড়ার ব্যবস্থা করে দেওয়া। আর
স্কুলে পড়ার ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে সরকার তো 80%-এরও বেশি দায় দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে, 1 থেকে আরম্ভ করে ক্লাস 12 পর্যন্ত। সুতরাং সেই ক্ষেত্রে উত্তরবঙ্গ অনেকটা এগিয়ে গেছে। আমরা আশা করছি আগামী 5 বছরের মধ্যে উত্তরবঙ্গ আরও অনেক ডেভেলপ করবে। উত্তরবঙ্গ দেশের মধ্যে একটা সেরা জায়গা হিসাবে উঠে আসবে, কারণ উত্তরবঙ্গের বন জঙ্গল, উত্তরবঙ্গের ট্যুরিজম, যেটার পর আমার সরকার, আমার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি জোর দিয়েছে, যে ট্যুরিজমের জন্য আজকে সারা দেশের মানুষ উত্তরবঙ্গে আসছে, দার্জিলিংয়ে আসছে, ডুয়ার্সে আসছে। আগে এখানকার মানুষ ভিন রাজ্যে চলে যেত, আর এখন মানুষ ডুয়ার্সে আসে, দার্জিলিংয়ে আসে। দার্জিলিংয়ে তো এক সময় বন্ধের পর বন্ধ, এত বন্ধ হতো, মানুষ আর উত্তরবঙ্গমুখী হতো না। কিন্তু এখন কিন্তু উত্তরবঙ্গে মানুষের ঢল। কিন্তু আরেকটা কথা না বললেই নয়, এবার কিন্তু এই ট্যুরিজম শিল্পটা মারাত্মকভাবে ধাক্কা খেয়েছে এই নোট বদলের এইখানেই আমি আপনাকে জিজ্ঞেস করবো যে নোট বাতিলের যেখানে আমরা দেখছি যে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি কিন্তু আমরা যেভাবে দেখি তাকে, যে আমাদের হয়েই তিনি প্রতিনিধিত্ব করেন। বাংলার মুখ্যমন্ত্রী, তৃণমূল নেতৃত্ব তিনি বটেই, কিন্তু মানুষের জন্য রাস্তায় নেমে তিনি আন্দোলন চালাচ্ছেন। সেখানে আমরা দেখছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একেবারে উল্টো সুরে কথা বলছেন। সাধারণ মানুষের হয়রানি তা ব্যতি রেখে তিনি যেমনটা জানাচ্ছেন যে এখানে বিরোধীদের হয়তো কোন রকম ভাবে আতে ঘা লাগছে। কি বলবেন এই বিষয়টা রবীন্দ্রনাথ বাবু? না, বিরোধীরা মানুষের জন্যই তো রাজনীতি। একদম রাজনীতি তো মানুষের জন্য। মানুষকে বাদ দিয়ে তো রাজনীতি হয় না, আর মানুষকে বাদ দিয়ে দেশও হয় না। আগে মানুষ, তারপরে অন্য কিছু। তো দেশের 70% মানুষের এখনো ব্যাংকের কোনো অ্যাকাউন্ট নেই। 70% মানুষ কমপক্ষে, আমার অনুমান নাকি সারা ভারতবর্ষে। তো এই যে হঠাৎ করে 500 টাকা 1000 টাকার নোট বাতিল, এই যে ঘোষণাটা মানুষের উপর তো একটা ধাক্কা। বাজারে একটা ছোট বাজার, বড় বাজার থেকে শুরু করে সব বাজারের উপরে ধাক্কা, এবং কৃষির উপরও একটা ধাক্কা। কৃষক যে পাটটা উৎপাদন করছে, ভুট্টা উৎপাদন করছে, আলু উৎপাদন করছে, কোথায় বিক্রি করবে? টাকা তো অচল, কে কিনবে? মার্কেটে সবজির দোকানে আপনি যে জিজ্ঞেস করুন, আগে যেখানে 1000 টাকা বিক্রি করতো ডেইলি, এখন 200 টাকা বিক্রি করছে না। লোক যেখানে একবারে 2 কিলো সবজি কিনতো, এখন সেখানে 1 কিলোও নিচ্ছে না, কারণ টাকা তার হাতে নেই। ব্যাংকে আছে কিন্তু তার কাছে টাকা নেই। মানুষ কি করে? শহর অঞ্চলে সাধারণত এটিএম কার্ড করে নেয়, নিয়ে সে যতটা টাকা লাগে এটিএম তে তুলে নেয়, আবার যখন শেষ হয় তখন যে কোনো এটিএম থেকে টাকাটা তুলে নেয়, খরচা করে। সেই জায়গায় 2000 টাকা, সকাল থেকে ভোরবেলা থেকে লাইন দিয়ে রাত্রি পর্যন্ত লাইন দিয়ে 2000 টাকা। মার্কেটে তো টাকা নেই। আজকে চা শিল্প বন্ধের মুখে। আজকে ছোট ছোট যে উদ্যোগগুলো, ছোট ছোট যে ক্ষুদ্র শিল্প, সেগুলো সারা ভারতবর্ষ জুড়ে বন্ধের মুখে। মানুষের মধ্যে একটা হাহাকার। আর মোদি যেটা বলছে কালো টাকা, তো এই যে গরিব মানুষ, দেশের 70% মানুষ, এদের কাছে কোথায় কালো টাকা? হয়তো কেউ মেয়ে বিয়ের জন্য 1 লাখ 2 লাখ টাকা জমিয়েছে, নিশ্চয়ই সেটা কালো টাকা না। হয়তো 25 বছর 20 বছর 5 বছর 10 বছরের আয় করে, হ্যাঁ, জমিয়েছে। হয়তো কেউ চাষবাস করে কিছু টাকা জমিয়েছে, হ্যাঁ, যে একটা বাড়ি করবে, একটা ঘর করবে। হয়তো একটা ঘর অর্ধেক কাজ চলছে, হঠাৎ করে হলে টাকা চলবে না, তাহলে সে সিমেন্ট কিনবে কীভাবে? ইট বালি পাথর কেমন করে কিনবে? শ্রমিকের মজুরি কেমন করে দেবে? তো এই যে নোট বাতিল, আমার যেটা মনে হচ্ছে যে পরিকল্পনা করে যদি করতো তাহলেও একটা হতো, কিন্তু কোনো পরিকল্পনাই বোধহয় করেনি। আগে সাফিসিয়েন্ট নোট ছাপিয়ে, হ্যাঁ, তারপর এটাই সিদ্ধান্ত নিলে তাহলেও বলার ছিল। আমার টাকা, ধরেন আমি ব্যাংকে আছি, আপনার টাকা ব্যাংকে আছে, আপনার টাকা আপনি তুলতে পারবেন না, আপনার যা লাগবে যখন লাগবে, এটা হতে পারে না। আপনার একটা ডেমোক্রেটিক রাইট আছে। আপনার উপার্জনের টাকা আপনি ব্যাংকে রেখেছেন, আপনার আজকে টাকা লাগছে, আপনি আজকে টাকা তুলতে পারছেন না, তাহলে কীভাবে চলবে? আপনার একটা হয়তো ছোট ইন্ডাস্ট্রি চালাচ্ছেন, তাহলে আপনি কিভাবে সেখানে বিল দেবেন, তাদের কিভাবে মাইনা দেবেন? হ্যাঁ, তো এই সমস্যাগুলো, যে সমস্যাগুলো হচ্ছে, একটা মেয়ের বিয়ে, মেয়ের বাবা সে টাকা তুলতে পারছে না ব্যাংক থেকে, ব্যাংকে অ্যাকাউন্টে টাকা আছে
কিন্তু সে টাকা ব্যাংক থেকে তুলতে পারছে তুলতে না। পারছে না। তো মেয়ের বিয়ে দিবে কীভাবে? বিয়েটা হয়তো আগেই ঠিক হয়েছে, যদি আগে ঠিক না হতো তাহলে হয়তো পিছিয়ে দিত, বা সেভাবে ডেটটা করতো। কিন্তু এই যে সমস্যাগুলো হয়েছে, মোদির সেদিকে কোনো খেয়াল নেই। আমি আর একটা জিনিস লক্ষ্য করছি, যে আপনারাও লক্ষ্য করবেন, দেখবেন যে মোদি পার্লামেন্ট চলছে, কি রাজ্যসভা কি লোকসভা, এবং সেখানে আসছেই তার- না। হ্যাঁ, বিবৃতি দাবি করছে বিরোধীরা, কিন্তু তিনি আসছেনই আসছেন না। তিনি এড়িয়ে এড়িয়ে যাচ্ছেন, কোথায় হেমতাবাদ, কোথায় কি কি বাইরে যায় বক্তৃতা দিচ্ছেন। অথচ পার্লামেন্টে চলছে, পার্লামেন্টে তার উপস্থিত থাকা দরকার, তার জবাবদিহি করার দরকার। দেশের মানুষ তো জবাবদিহি চায় তার কাছে, যে কেন এটা করলো, কেন এত কষ্ট। এবং যেমনটা কেন্দ্রীয় সরকার দাবি করছে, জনধন যোজনা যে প্রকল্পটা কেন্দ্রীয় সরকারের ছিল, সেখানে সবচেয়ে সংখ্যক বেশি অ্যামাউন্টের টাকা জমা পড়েছে। কিভাবে দেখবেন ব্যাপারটাকে? না, টাকা জমা পড়েছে মানে কি, মানুষের কাছে যে টাকাটা ছিল, 1000 টাকা 500 টাকা জমিয়েছিল, সেই টাকাটা লোক সেই অ্যাকাউন্টে জমা দিয়েছে। এবং পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি জনধন যোজনা যে অ্যাকাউন্ট, সেখানে জমা পড়েছে। হ্যাঁ, তো মানুষের কাছে যে টাকাটা ছিল, হয়তো কারো 50,000, কারো 1 লাখ, কারো 2 লাখ, কারো 25,000, তারা হয়তো, যারা টাকা জমা রাখে তারা কেউ 10 টাকা 50 টাকার নোট রাখে না, 100 টাকাও রাখে না, বড় নোট করে রাখে, রাখতে সুবিধা, সেফ থাকে। তো সেই টাকাটা তারা নিয়ে গিয়ে ব্যাংকে রেখেছে, তাদের অ্যাকাউন্টে রেখেছে। সুতরাং যার জন্যই হয়তো এখানে সংখ্যাটা বেশি। অন্য রাজ্যে হয়তো এখন রাখে নেই, বা কি অন্য কিছু হতে পারে, তো সেই জন্য এখানে জমাটা বেশি পড়েছে একেবারে। এবং যেমনটা আমরা দেখলাম যে জাতীয় দল হিসেবে প্রতিষ্ঠা পেল তৃণমূল কংগ্রেস, এবং তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নেমে আন্দোলনের কর্মসূচি গ্রহণ করলেন। দেশীয় রাজনীতিতে কতটা বৃহত্তর প্রভাব ফেলতে পারে? এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটা উক্তি ছিল যে এবার লক্ষ্য দিল্লি, 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে কতটা মনে হয় ছাপ ফেলতে পারে? না, দেখুন, যে কোনো রাজনৈতিক দল তার তো একটা উচ্চাশা থাকবেই, তার তো একটা টার্গেট থাকবেই। এবং তৃণমূল কংগ্রেস অল ইন্ডিয়া দল হিসেবে স্বীকৃতি পেয়েছে নির্বাচন কমিশনের কাছ থেকে। তো যতটা এগিয়ে যাওয়ার চেষ্টা, সেটা নিশ্চয়ই করা হবে। রাজনৈতিক যা যা কৌশল আছে, সেই কৌশলগুলো নিশ্চয়ই নেওয়া হবে। এবং এই ব্যাপারে সারা ভারতবর্ষের মানুষের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ, নিশ্চয়ই সেটা আমরা কাজে লাগাতে চেষ্টা করব। এবং মানুষের জন্য লড়াই করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে করছেন, বুক চিতিয়ে লড়াই করছেন দিল্লির বুকে দাঁড়িয়ে, সারা ভারতবর্ষে যে নেতারা আছে কেউ সাহস পায়নি এগিয়ে আসতে। মমতা ব্যানার্জি প্রথম এগিয়ে এসছে, তারপরে সবাই আস্তে আস্তে এগিয়ে আসছে। এর আগে যেমন জমি নীতি নিয়ে মমতা ব্যানার্জি প্রথম, কিন্তু সারা ভারতবর্ষের মানুষের চোখটা খুলে দিয়েছে। সেরকম এই যে এই নোট, এই ব্যাপারে এই কেন্দ্রীয় সরকার, মোদি সরকার যে মানে অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন, সেটা চোখে আঙুল দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু দেশের মানুষকে দেখাচ্ছেন, দেখিয়ে দিতে পেরেছেন। এবং অনেকগুলো রাজনৈতিক দল তারা কিন্তু মমতা ব্যানার্জির সাথে এসে যোগ দিয়েছে, সাপোর্ট দিচ্ছে। এবং আমরা যেটা শুনেছি, খবর পাচ্ছি, যে বিজেপি দলের মধ্যেও যারা সাংসদ, তাদেরও একটা বড় অংশ মোদির এই হঠকারী সিদ্ধান্তকে মেনে নিতে পারছে না। তার দলের বড় বড় নেতারা, এমনকি ফিন্যান্স মিনিস্টার পর্যন্ত এই ঘটনা জানতো না বলে জানা যাচ্ছে। এবং রবীন্দ্রনাথ বাবু, যেমনটা আমরা দেখলাম কোচবিহারের যে উপনির্বাচন, সেখানে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে, ব্যাপক ভোট পেয়ে জিতল তৃণমূল কংগ্রেস, কিন্তু সেখানে কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। আমাদের পশ্চিমবঙ্গে গুরুত্ব কি তাহলে, শক্তি বৃদ্ধি হচ্ছে কি বিজেপির? না, আমি এটা বলবো না। কারণ গত বিধানসভা নির্বাচনে বামপন্থীরা কংগ্রেসের সাথে একটা জোট করেছিল, করার পরেও কিন্তু তারা অপ্রাসঙ্গিক হয়ে গেল নির্বাচনী রেজাল্টে। এবারের এই যে উপনির্বাচন হলো, আপনি দেখবেন, যেমন কুচবিহারের কথা বলি, কুচবিহারে গত বিধানসভা নির্বাচনে 28% ভোট পেয়েছিল, বা সারা রাজ্যে 28% ভোট বামপন্থী ওই জোট টোট মিলে টেলে পেয়েছিল। তো এবারের যে উপনির্বাচনটা হলো, সেখানে দেখা যাচ্ছে যে বামপন্থী প্রার্থী মাত্র 6% ভোট পেয়েছে মাত্র। তাহলে এই যে বাকি 22% ভোট থেকে গেল। কংগ্রেস পেয়েছিল 5.5% ভোট, সেই কংগ্রেসের ভোট কত আসলো? 2.5%।
তাদেরও তাহলে 3-4% ভোট সরে গেল। আমাদের ছিল এভারেজ সারা রাজ্যে 45%-এর মতো ভোট। আমরা কুচবিহারে পেলাম 59% ভোট, 59 প্লাস। অর্থাৎ আমরাও কিন্তু ওখানে প্রায় 15% ভোট আমরাও বাড়িয়ে নিতে পেরেছি। কিন্তু এই যে বামপন্থীরা যখন দেখলো, বামপন্থীরা সবসময় সুবিধাবাদী একটা রাজনীতি করে, তাদের কোনো নীতি আদর্শ বলে কিছু নাই। তো সেইখানে বামপন্থীরা তাদের ভোটটা বিজেপির দিকে শিফট করিয়ে দিল। শিফট করিয়ে দিয়ে তারা ভাবলো কি যে তৃণমূলকে হারানো সম্ভব হবে। কিন্তু তৃণমূলও কিন্তু তাদের ভোট বাড়িয়ে রেকর্ড সংখ্যক ভোটে, স্বাধীনতার পরে কুচবিহারে যতগুলো লোকসভা নির্বাচন হয়েছে, কোনো নির্বাচনেই লোকসভায় কিন্তু কোনো প্রার্থী এত ভোটে জিততে পারেনি। 4,13,000 ভোট। একদম। এবং কোচবিহারের এই উপনির্বাচনে কি কোথাও ছিটমহল এই স্ট্র্যাটেজিটা কাজ করেছে? ছিটমহলবাসীরা কিন্তু ঢেলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, কারণ ছিটমহলবাসীরা একটানা 69 বছর পরিচয়হীনতার অন্ধকার, তাদের কোনো পরিচয় ছিল না, তাদের কোনো রাষ্ট্রের ছিল না, কোনো রাষ্ট্রের সাথে যুক্ত ছিল না, রাষ্ট্রহীন অবস্থায় ছিল, নাগরিকত্বহীন অবস্থায় ছিল। তাদের হাট ছিল না, বাজার ছিল না, গণতান্ত্রিক অধিকার ছিল না, ভোটাধিকার ছিল না, স্কুল কলেজ বা ইলেকট্রিসিটি বা সেচ, হাট বাজার কিচ্ছুই ছিল না, মার্কেট কিছুই ছিল না। তো এই অবস্থার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগেই তারা কিন্তু রাষ্ট্রের নাগরিকত্ব পেল। 52,000 মানুষ, দুই দেশের ছিটমহল মিলে। তো আমাদের এই দেশে আছে 15,200 মানুষ। এই 15,200 মানুষের মধ্যে প্রায় 9,000-এর মতো ভোটার আছে। আমরা নির্বাচনী ফলাফলে দেখলাম যে 80%-এর বেশি ছিটমহলবাসীরা তারা তৃণমূল কংগ্রেস প্রার্থীকেই ভোট দিয়েছে। অন্যদিকে কিন্তু বিরোধীরা একেবারে অন্য কথা বলছে। তাদের কিন্তু একটা দাবি রয়েছে যে ছিটমহলবাসীদের যা পাওয়ার কথা, যতটা সুযোগ সুবিধা পাওয়ার কথা বা ছিটমহলবাসীদের জন্য যা করার কথা, তা কিন্তু বাংলাদেশ করেছে, কিন্তু কোথাও বোধহয় আমাদের ভারত বা আমরা হয়তো পিছিয়ে রয়েছি। এটাকে কিভাবে দেখবেন? না, এটা আমি মানতে রাজি নই। বাংলাদেশের থেকে আমরা অনেক এগিয়ে আছি। কেন এগিয়ে আছি আমি বলছি। আমরা যেদিন ছিটমহল ঘোষণা হয়েছে তার খুব তাড়াতাড়ি 2 মাসের মধ্যে আমরা জব কার্ড দিয়েছি, পঞ্চায়েতের সমস্ত সুযোগ সুবিধা দেওয়া শুরু করেছি। তারপরে আমরা আধার কার্ড করে দিয়েছি। তারপরে আমরা রেশন কার্ড, যেটা ডিজিটাল রেশন কার্ড, সেটা আমরা করে দিয়েছি। এবং রাস্তাঘাটের কাজ শুরু হয়েছে, ব্রিজ ট্রিজ যা কানেক্টিং ছিল শুরু হয়েছে। কোথায় কোথায় বাজার হবে তার ডিপিআর তৈরি হয়েছে, কাজ শুরু হতে যাচ্ছে। এবং ওদের যে নাগরিকদের যে যা অধিকার, স্কুলে ভর্তি করা বাচ্চাদের, বা পার্শ্ববর্তী কোথাও কোথাও যে স্কুলগুলো আছে তাদের বাচ্চাদের ভর্তি করা, তাদের বার্ধক্য ভাতা, তাদের অঙ্গনারী সেন্টারের সুবিধা, তাদেরকে যে ইন্দিরা যোজনা আবাসনের ঘর, গীতাঞ্জলি ঘর, এই সমস্ত যে সুবিধাগুলো আমরা পাচ্ছি, সেম সুবিধাগুলো ওরা এত তাড়াতাড়ির মধ্যে পেয়ে যাচ্ছে। ইলেকট্রিক ডিপার্টমেন্ট বর্ষার জন্য এবং ইলেকশনের জন্য কয়েকটা ডিপার্টমেন্ট তারা সার্ভে টার্ভে সব করেছে, টেন্ডার ফেন্ডার সব হয়ে গেছে, তারাও কাজ শুরু করেছে। আমরা আশা করছি যে আগামী 6 মাসের মধ্যে যত বাড়ি আছে ছিটমহলে প্রত্যেকটা বাড়িতে ইলেকট্রিকের কানেকশনটা পেয়ে যাবে তারা একেবারে। এবং তৃণমূল কংগ্রেস এই দল যবে থেকে গঠন হয়েছিল, আপনি তবে থেকে একদম এই দলের সঙ্গে এবং তবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী, একজন প্রবীণ রাজনীতিবিদ। এবং এই যে বর্তমানে যে রাজনীতির বাতাবরণ একটা রয়েছে আমাদের রাজ্য জুড়ে, বলা ভালো আমাদের দেশ জুড়ে, ছাত্র রাজনীতি থেকে যে রাজনীতি শুরু হয় এবং তাদের মধ্যে কোথাও কিন্তু সেই মূল্যবোধটার অভাব দেখা যাচ্ছে এবং কোথাও কিন্তু সহিষ্ণুতা তারা হারাচ্ছে। তাদের জন্য কি বলবেন? দেখুন, মানে একদিনে তো সব কিছু ঠিকঠাক করা যায় না। বহু বছরের যে শিথিলতা, যে অনিয়ম, নীতিহীনতা চলে আসছিল, সেটা আস্তে 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 আপনি দেখবেন এখন কিন্তু অনেকটা রাস্তায় উঠেছে। একদম বিশৃঙ্খলা কমে গেছে, খুন খারাপি কমে গেছে, মারামারি কমে গেছে, এবং স্কুল কলেজে যে মারামারি দাঙ্গা সেগুলো কমে গেছে, এবং সমস্ত মানুষের মধ্যে একটা সম্প্রীতি তৈরি হয়েছে।
সারা রাজ্যের মানুষ হাতে কাজ পেটে ভাত, তারা খেয়ে পরে বেঁচে আছে। এই যে সুযোগটাই মানুষের ছিল না, এই সুযোগটাই মানুষের ছিল না। তো 5 বছরের মধ্যে কিন্তু এটা এমন কেউ নেই যে না আমি না খেয়ে আছি। চা বাগানেও মৃত্যু নেই, কোথাও গ্রামে গঞ্জে মৃত্যু নেই। মানুষ আর রাজ্য ছেড়ে ভিন রাজ্যে যাচ্ছে না। মানুষ যারা ভিন রাজ্যে গিয়েছিল তারা সব ফিরে এসছে, বাচ্চাদের স্কুলে ভর্তি করে দিয়েছে, 100 দিনের কাজ করছে, IBS-এর কাজ করছে, নানা রকম চাষবাসের কাজ করছে। কারণ চাষবাসে যে ফসলের দামটা একেবারেই ছিল না, গভর্নমেন্টের পক্ষ থেকে সরকারি উদ্যোগ নেওয়ার কারণে ধান ন্যায্য মূল্য উপযুক্ত মূল্য পাচ্ছে। যেমন প্রায় 1490 টাকা কুইন্টাল এবার দাম পাবে। আচ্ছা, আগে তো 100 টাকা মনও পেত না চাষিরা, চাষ বন্ধই করে দিয়েছিল ধানের। পাটের দাম ছিল না, 150 টাকা মন বিক্রি হতো না। এখন পাট 5000 টাকা মন, 5000 টাকা মন বিক্রি হয়েছে এবার। একটাই কারণ, সেটা হলো বামফ্রন্ট সময়ে যে চটকলগুলো বন্ধ হয়েছিল, এই 5 বছরে সেই চটকলের বেশিরভাগটাই খুলে গেছে। এই চটকলগুলো খুলে দেওয়ার কারণে এই পাটের প্রয়োজনটা বেড়ে গেছে। ন্যাচারালি পাটের দামটা চাষিরা পাচ্ছে। আলু চাষি, সবজি চাষি খেতে নষ্ট হয়ে যেত, দাম ছিল না, খরচা উঠতো না। হ্যাঁ, এখন কিন্তু তারাও বেশ ভালো দাম পাচ্ছে। সেই ভালো দাম পাওয়ার কারণে তারাও খেয়ে পরে বেঁচে আছে, বাচ্চা টাচ্চা নিয়ে খুব ভালো আছে, বাড়ি ঘর তৈরি করে সুখে আছে। মানে মানুষের আয় যদি বেড়ে যায় তাহলে মানুষ খেয়ে পরে বাঁচে এবং সুখে থাকে। আরেকটা বিষয় রবীন্দ্রনাথ বাবু যে খুব উল্লেখযোগ্যভাবে খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে, আমরা দেখি বারবারই সংবাদ শিরোনামে আসে, তিস্তা জলবন্টন চুক্তি, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, তিস্তার উৎসটা হলো আপনার ভুটানে, একদম ঠিক আছে। উত্তরবঙ্গের মধ্যে দিয়ে যে নদীগুলি বয়ে চলছে, তার 72টা নদী আপনার ভুটান পাহাড় থেকে বয়ে এসছে। তো তিস্তার যে উৎস মুখটা, সেখান থেকে জলের যে প্রবাহটা কমে গেছে, অনেকটা কমে গেছে। এবং এখন যে জলটা পাওয়া যাচ্ছে, বর্ষার সময় অসুবিধা নেই, এক্সেস জল পাওয়া যাচ্ছে, সেটা বাংলাদেশই যাচ্ছে। কিন্তু এই ড্রাই সিজনটা, খরা মরশুমটায় খুব কম জল আসছে। এবং আমাদের উত্তরবঙ্গের যে ক্যানেলগুলো রয়েছে, সেই ক্যানেলগুলোই জল পাচ্ছে না চাষের জন্য। এত জল কমে গেছে উৎসমুখে। তো সেই ক্ষেত্রে তিস্তার জল বন্টন নিয়ে যে আলোচনা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী সে ব্যাপারে অত্যন্ত সজাগ। আগে নিজের দেশের স্বার্থ দেখতে হবে, নিজের রাজ্যের স্বার্থ দেখতে হবে। নিশ্চয়ই পার্শ্ববর্তী দেশ, তাদের সাথে সদ্ব্যবহার রাখার জন্য বা সদ্ভাব রাখার জন্য, তাদের সাথেও ভালো রাখার জন্য আলোচনা করবে, সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক করবেন। এ তো গেল মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের কথাবার্তা। একজন ব্যক্তি মানুষ হিসেবে রবীন্দ্রনাথ ঘোষ ঠিক কেমন? আমরা জানি আপনার খেলাধুলোয় যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে এবং সেখানের ছেলে মেয়েদের জন্য আপনি অনেক কিছুই করেছেন, সেই দিকটা থেকে কিছু বলুন। দেখুন, আমি আমার জীবনে একটাই ব্যাপার, সেটা হলো আমি কোনো অন্যায় কাজকে প্রশ্রয় দিই না। 1 নম্বর, যতটা পারি মানুষের ভালো কাজ করার চেষ্টা করি, মানুষের পাশে থাকি। মানুষ যদি কোনো বিপদে পড়ে, সাথে সাথে খবর পেলে ছুটে যাই। এটা ছোটোবেলা থেকে আমার অভ্যাস। ক্লাব তৈরি করা, ক্লাবের অনুষ্ঠান করা, গ্রামে কোনো অনুষ্ঠান করা, কালচারাল অনুষ্ঠান করা, অ্যাওয়ারনেস অনুষ্ঠান প্রোগ্রাম করা, এইগুলি আমার সোশ্যাল প্রোগ্রামের মধ্যে দিয়ে আমি বড় হয়েছি, সোশ্যাল ওয়ার্কের মধ্যে দিয়ে। পরে রাজনীতিতে আমি ঢুকেছি, সেটা কাজে লেগেছে আমার এই সোশ্যাল ওয়ার্কগুলো। এবং এই যে রাজনীতিতে আসা, একটা হয় না যে আমাদের প্রত্যেকের জীবনে কোনো একজন অনুপ্রাণিত করে আমাদেরকে, আপনার অনুপ্রেরণা? আমি আমার বাবার হাত ধরেই রাজনীতিতে এসেছি। আমার বাবা রাজনীতিতে ছিলেন, তখন কংগ্রেস পলিটিক্স। বাবার হাত ধরেই পলিটিক্সে এসেছি। আস্তে 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 লড়াই আন্দোলনের মধ্য দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি। কংগ্রেস আমলে 96-এ আমি টিকিট পেয়েছিলাম। মমতা ব্যানার্জি আমাকে টিকিটের ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু পরপর 3বার আমি হেরে গেছিলাম, অল্প অল্প ভোটে, ওই 4000, 5000, 4000, 5000 ভোটে হেরে যাওয়ার পরও দমে যায়নি লড়াই। 2 দিন মন খারাপ থেকেছে, 3 দিনের দিন থেকে আবার লড়াই শুরু করেছি।
তারপর 2011 সালে আমি প্রথম জিতি, আবার এবার 2016 সালে সেকেন্ডবার আমি জিতি। দুবার আমি জিতেছি, কিন্তু আমি 3বার হেরে গেলেও টাফ ফাইট করেই আমি হেরেছি। কিন্তু সেই সময়ে আমি জিততে পারতাম যদি সেই সময়ে এই ভোটার আইডি কার্ডটা থাকতো, আর ভোটার লিস্ট সংশোধন করার ব্যবস্থাটা থাকতো বছরে বছরে বা একবার দুবার এখন যা হচ্ছে তা হতো। তখন তো বুথ দখল হয়ে যেত, তখন সেন্ট্রাল ফোর্স আজকে থাকছে, কোনো ফোর্সই থাকতো না, পুলিশই রাজ্য পুলিশই থাকতো না। ওই আমরা বলতাম হাত বাঁধা পুলিশ, মানে গ্রামের কমরেডের ছেলেরা থানায় নাম লিখিয়ে 1400 টাকা 1200 টাকা বিনিময়ে ওই ভোটের ডিউটি করতো, আর ওরা উল্টো ছাপ্পা ভোট দিত, কাগজের ব্যালটে ভোট হতো, ছাপ্পা দিয়ে ভোট করে দিত, রাত পর্যন্ত ভোট করে দিত। তো তার মধ্য থেকে 4000-5000 করে ভোটে হেরে গেছি। যদি সেই সময়ে ইভিএম মেশিন থাকতো, ভোটের আইডি কার্ড থাকতো, তাহলে হয়তো 96-এই 5000 ভোটে আমাকে হারতে হতো না, তখনই জিতে যেতাম। এবং সারা রাজ্যে হয়তো অনেক আগে পরিবর্তন হওয়ার সুযোগটা থাকতো। এবং আমাদের রাজ্য জুড়ে যে উন্নয়ন, সেই উন্নয়নের কাণ্ডারি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। আজ আমরা তাকে পেলাম, অনেক গল্প শুনলাম, অনেক মূল্যবোধ আমরা শিখলাম, যেভাবে উনি রাজনীতিতে এসেছেন কিংবা লড়াই করে নিজের এই জায়গাটা পেয়েছেন, এবং উত্তরবঙ্গের মানুষের জন্য যে কাজ করে চলেছেন, উত্তরবঙ্গ উন্নয়নের জন্য যে কাজ করে চলেছেন, তার জন্য আমরা হয়তো আপনাদের পাশে থাকবো, আপনাদের শুভেচ্ছা জানাবো, কিন্তু আসলে সেই পথটা তো আপনারাই দেখাবেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনার আগামী দিনগুলো খুব সুন্দর হোক, এবং আমাদের দর্শক বন্ধুদের জন্য যেতে যেতে যদি কিছু বলে দেন। সবাই ভালো থাকুক, এবং যে আর্থিক সমস্যাটা তৈরি হয়েছে খুব তাড়াতাড়ি কেটে যাক, সারা ভারতবর্ষে একটা পরিবর্তন আসুক, পরিবর্তন হোক, মানুষের একটা সরকার তৈরি হোক, যে সরকার মানুষের জন্য ভাববে, মানুষের জন্যই কাজ করবে, মানুষের ছোট ছোট সমস্যাগুলো নিয়ে কাজ করবে, সেই ধরনের একটা সরকার দেশে আসুক, এইটাই চাইছি, এইটাই দেশের মানুষের কাছে আশা করছি। একেবারে। এবং আমাদের দর্শক বন্ধু যারা আমাদের এই অনুষ্ঠান দেখলেন, তাদেরকেও আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।